আজ থেকে আমি শুরু করছি অ্যাডোব লাইটরুম সিসির ফুল ট্রেনিং। হ্যাঁ, একদম ফুল ট্রেনিং, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তো আজকের ক্লাসটা আমি সেরকমভাবে টাফ কিছু রাখবো না। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন অ্যান্ড ইম্পোর্টের ওপরই থাকবো। নেক্সট ক্লাস আমি দেখাবো ফাইল হ্যান্ডলিং, কীভাবে আমরা ডেভেলপে গিয়ে কাজ করছি। সো আর সময় নষ্ট না করে চলে আসুন আমার স্ক্রিনে। সো এটা হচ্ছে লাইটরুম সিসির ইন্টারফেস। আপনি প্রথমে এরকম ডান দিকে কয়েকটা মডিউল পাবেন, লাইব্রেরি, ডেভেলপ, ম্যাপ, বুক। সো এত কিছুতে যাওয়ার আগে আমি বলে দিই, এগুলো আমি পরপর সবকটাতেই যাব। আচ্ছা, প্রথমে থাকছি লাইব্রেরিতে। লাইব্রেরির কাজ কি? লাইব্রেরিতে হচ্ছে ফটো ইম্পোর্ট করা হয়, তারপরে ওখান থেকে আমরা ডেভেলপে গিয়ে ছবির বিভিন্ন ডেভেলপমেন্ট করে থাকি, যেমন কালার কারেকশন, লাইট কারেকশন এবং ছোট ছোট এডিটিংও হয়ে যায়, যেমন কিছু ডটস রিমুভ, ইভেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। ফটোশপের মতন অত ভালো নয়। আচ্ছা, সো এই লাইট রুমে এলাবোরেটলি শুরু করার আগে কয়েকটা কথা আপনাদের বলে দিই। এই লাইট রুম জাতীয় অনেক সফটওয়্যার আছে, অনেক অ্যাপ্লিকেশান আছে। তার মধ্যে একটা খুব ভালো চলে, ক্যাপচার ওয়ান, ওটা সোনির প্রোডাক্ট। এছাড়া আরও অনেক আছে। আমি ব্যক্তিগতভাবে এই দুটোই ব্যবহার করি। ক্যাপচার ওয়ানটা খুব কম, আর লাইট রুমটা অ্যাডোবের প্রোডাক্ট, এবং এটা সারা পৃথিবীতে বেশি করে ব্যবহার হয়, বা বেশিরভাগ ফটোগ্রাফাররা এই লাইট রুম ব্যবহার করে থাকে। এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে লাইট রুমেও ফটো এডিট হয় আর ফটোশপেও ফটো এডিট, আমি যখন ফটোশপ জানি, আমি ফটোশপে কেন করবো না? দেখুন, একটা ব্যাপার আপনাকে বুঝতে হবে। ফটোশপ আপনাকে জানতে হবে, অ্যাজ এ ফটোগ্রাফার আপনাকে ফটোশপ জানতে হবে এরকম কোনো কথা নেই। আপনি জাস্ট বেসিক কারেকশনটা করবেন। আপনি লাইট রুমে ফটো ইম্পোর্ট করলেন, আপনি কাজ করলেন। লাইট রুমের অনেক সুবিধা আছে। লাইট রুম অনেক কম মেমোরিতে কাজ করে দেয়, ওয়ারাস ফটোশপে সেটা যখন আপনি কাজ করছেন, সেটাকে আপনাকে পিএসডি সেভ করতে হবে, কি টিফে সেভ করতে হবে, ফাইল সাইজ অনেক বড় হয়ে যায়। ওয়ারাস লাইট রুমে সেটা হয় না, একদমই হয় না। লাইট রুম আপনি কাজ করছেন, যে প্রিসেটটা যেভাবে, মানে এমন হয় লাইট রুমে আপনি কাজ করছেন, আপনি একটা ফটো কারেকশন করছেন, আপনার হঠাৎ আর্জেন্ট কল এলো, আপনাকে কাজ ছেড়ে বেরোতে হবে। এখানে সেভের কোনো ব্যাপার নেই। আপনি জাস্ট অ্যাপ্লিকেশানটা বন্ধ করলেন, আপনার কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, মানে পিসি হোক কি ল্যাপটপ হোক, আপনি শাটডাউন করলেন, করে আপনি বেরিয়ে গেলেন। আপনি যখন ব্যাক করে এসে আবার লাইট রুমটা ওপেন করবেন, আপনার ফটোটা ঠিক ওই জায়গা থেকেই পাবেন যতটা আপনি কাজ করে রেখে গেছিলেন। কিন্তু ফটোশপে হলে ওটা পাবেন না। আপনি কারেকশন করছেন, আপনি লেয়ার বানাচ্ছেন, আপনি তার উপর বিভিন্ন রকম আরও এডিটস করছেন। এবার ফটোশপ ব্যবহার কী জন্য হয়? ফটোশপ হয় ম্যানিপুলেশনের জন্য। ম্যানিপুলেশন আমি সব একে করে আসছি, মানে দিনকে রাত করছেন, রাতকে দিন করছেন। আপনারা যারা ফটোশপ জানেন না, তাদের জন্য আমার ফটোশপ ট্রেনিং সবে মাত্র আমি শুরু করেছি। ওপরে লিঙ্ক আসছে, দেখে নিতে পারেন সেখান থেকে। ফার্স্ট ক্লাস হয়েছে সবে। এছাড়া 2-1টা টিউটোরিয়ালস আছে। আর লাইট রুমের কম্প্যাটিবিলিটি ফটোশপের থেকে অনেক বেশি। লাইট রুমে আপনি কি করছেন? ফটো এনহ্যান্সমেন্ট করছেন, আপনি কালার গ্রেডিং করছেন, আপনি কালার কারেকশন করছেন, আপনি ফটোশপেও পারছেন। ওয়ারাস ফটোশপে আপনি সেটাকে করছেন ক্যামেরা রতে। এবার দুটোর ডিফারেন্স সেটা ভালোভাবে বোঝানোর জন্য মানে আরেকটা ক্লাস লেগে যাবে। সো আমি যেভাবে লাইট রুম এগোবো, সেভাবে আমি বুঝিয়ে দেবো কোনটার কি পার্থক্য। ঠিক আছে? আচ্ছা, এটা আপনার ইন্টারফেস। এবার এখানে আপনাকে ফটো ইম্পোর্ট করতে হবে। এখানে বাঁদিকে দেখুন ইম্পোর্ট বাটন আছে, আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন, আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, আপনি অনেকভাবেই নিতে পারেন। আমি এখানে কয়েকটা ফটো ওপেন করে রেখেছি। এবার আমি আপনাদের বলবো যে ফটোশপে কি হচ্ছে, লাইট রুমে কি হচ্ছে। আপনারা এই মনুমেন্টটা জানেন, এটা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি। এই ছবিটা আমারই তোলা, কিন্তু আমি যখন তুলেছিলাম এটা একটা মেঘলা দিন, দেখেই বুঝতে পারছেন। এবার দেখুন পোস্ট প্রসেস করার পর কি হয়েছে। আমি এতে স্কাই ম্যানিপুলেশন করেছি, যেটা কিন্তু লাইট রুমে এত ভালোভাবে হবে না। লাইট রুমেও হয়, স্কাই রিপ্লেসমেন্ট এখন লাইট রুমেও এসে গেছে, কিন্তু আমি এটা ফটোশপে করেছি। ওয়াটার রিফ্লেকশনের মধ্যেও যে আকাশের রিফ্লেকশনটা আমি ফেলেছি, সেটাও ফটোশপে করা, কিন্তু ওভারঅল কারেকশনটা আমি করেছিলাম লাইট রুমে। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি কয়েকটা এক্সাম্পল রেখেছি আপনাদের দেখাবো বলে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে। সরি, এটা অ্যাকচুয়ালি স্কিন রিটাচিং, এটা হাই এন্ড রিটাচিং। আমরা যখন ফটোশপ শুরু করেছি, হাই এন্ড রিটাচও আমি দেখাবো। এখানে কোনো লাইট রুমের কাজ নেই, তবে কালার কারেকশনটা আপনি লাইট রুমে করে নিতেই পারেন, বাট এটা পুরোপুরি ফটোশপে করা।
ঠিক আছে। আচ্ছা, যেমন দেখুন এগুলো কয়েকটা ওয়েডিংয়ের এক্সাম্পল আছে, এগুলো আমি আপনাদের কাজ করে দেখাবো আস্তে আস্তে। এটা দেখুন, ছবি শ্যুট হয়েছে এরকম, এটার পুরো প্রসেসটা কিন্তু লাইট রুমে করা। এটা বিফোর, এটা আফটার। এরকমই আরেকটা এক্সাম্পল আছে, এটা সঙ্গে এটা পুরোটাই লাইট রুমে করা। এখানে ফটোশপের কোনো কারসাজি নেই। আমি সব আস্তে আস্তে আসবো, আপনাদের আমি শুধু এক্সাম্পলটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি হতে পারে আর পারে না। এটা বিফোর, এটা আফটার। এবারে এর সঙ্গে কিছু ফাইল ফরম্যাটসও বুঝতে হয়। এবার এই ফাইলগুলোকে আমি ইম্পোর্ট করব, তার আগে আমাকে কয়েকটা জিনিস একটু সরিয়ে নিতে হবে। যেমন আফটার ইমেজগুলোকে, মানে যেগুলো এডিট করা, সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। ঠিক আছে, এডিটের মধ্যে আমি পুট করে দিলাম। এই ফাইলগুলোকে আপনি চাইলে সবকটাকে একসাথে সিলেক্ট করে এরকম ড্র্যাগ করে লাইট রুমে আপনি এখানেও প্লেস করতে পারেন। সেক্ষেত্রেও আপনার ইম্পোর্ট হবে, এবং ইম্পোর্ট হলে এই উইন্ডোটা এরকমভাবে ওপেন হয়ে যাবে। বাট এইভাবে আমি করব না, আমি ক্যান্সেল করলাম। আমি এখান থেকে ইম্পোর্ট করতে পারি, অথবা এখান থেকে আমি ড্রাইভ সিলেক্ট করেও করতে পারি। সো আপনি যেটাই করবেন মাথায় রাখবেন সবসময় যে একটা ব্যাকআপ নিয়ে কাজ করবেন, কারণ ফটো রিলেটেড ব্যাপার। ইন কেস যদি আপনার ফটো অরিজিনালটা কোনো কারণে ক্র্যাশ হয়, আপনি কিন্তু আর রিকভার করার কোনো জায়গা পাবেন না। তবে এটা আগে হতো, এখন টেকনোলজি অনেক ডেভেলপ করেছে, এখন চট করে হার্ড ডিস্ক ক্র্যাশ হয় না। সো আমি ইম্পোর্টে ক্লিক করছি। ইম্পোর্টে গিয়ে দেখুন আমি ক্লাস 1 একখানা ফোল্ডার নিয়েই রেখেছি। এখানে সবকটা আপনি নিতে পারেন। দেখুন চেক অল, আনচেক অল, এখান থেকে যেটা যেটা আপনি নিতে চান আপনি সেটা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এবার এটা দেখছেন আপনি গ্রিড ভিউতে, আমি চেক অল করলাম। আপনি ইন্ডিভিজুয়াল ভিউ, দেখুন লুপ ভিউ, এটাতে আপনি করতে পারেন, অথবা দেখুন পাশে ব্র্যাকেটে ই দেখাচ্ছে, এর মানে এটা শর্টকাট ই। আপনি যদি ই প্রেস করেন তাহলে সিঙ্গেল ভিউ আপনি পাবেন, এবং রাইট অ্যারো কি দিয়ে আপনি এটাকে সরিয়ে সরিয়ে দেখতে পারেন যে কোনটা আপনি ইম্পোর্ট করবেন কোনটা করবেন না। সেক্ষেত্রে এটাকে ইনক্লুডটাকে অফ করে দিতে হবে। ধরুন আপনি এটা ইম্পোর্ট করবেন না, এটাকে আপনি অফ করে দিতে পারেন। বাট আমি গ্রিড ভিউতেই পছন্দ করি কাজ করা। থাম্বনেলের সাইজ আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, যে আপনি ফাইলটা কতটা বড় করে দেখবেন। আপনি ম্যাক্সিমাম রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন। এটার আফটারটা চলে এসছে, এটার আফটারটার আমার কোনো দরকার নেই। সো আমি মনে করছি যে আমার সবকটাই দরকার, আমি ধরে নিচ্ছি আমি সবকটা ইম্পোর্ট করব। আচ্ছা, ইম্পোর্ট করার আগে দু একটা জিনিস দেখে নেওয়া দরকার। কপি অ্যাজ ডিএনজি, এই যে ফাইলগুলো সেটাকে আপনি ডিএনজিতে কপি করতে পারেন। এবার ডিএনজি কি, ডিএনজি সম্বন্ধে জানতে হবে। ডিএনজি অ্যাডোবের একটা ফরম্যাট, যার ফুল ফর্ম হলো ডিজিটাল নেগেটিভ। এবার দেখুন প্রত্যেকটা কোম্পানি চাইবে নিজের ফাইল ফরম্যাটকে খাওয়াতে, পরিষ্কার ব্যাপার, মানে তার সেই ফাইল ফরম্যাটটা যেন বেশি ইউজ হয়। ডিএনজি আমি ব্যক্তিগতভাবে রেফার করি না, একটা সময় করতাম কাজ। কখন করতাম? ফটোশপ CS3 অবধি আমার মনে আছে, তখন ক্যামেরা র আলাদা করে ছিল না। মানে ফটোশপে কোনো র ফরম্যাটের ছবি আপনি যদি ওপেন করতে চান ওপেন হতো না। তখন কি হতো, অ্যাডোবের সাইট থেকে এই ডিএনজি ডাউনলোড করতে হতো, আর রয়ের ফরম্যাটটা ডাউনলোড করতে হতো। ক্যামেরা রয়ের ওদের আপডেটেড ফরম্যাট পাওয়া যেত, এখনও হয়তো পাওয়া যায়। আমি বহুদিন অ্যাডোবের সাইট, মানে পার্টিকুলার ওই জায়গাটা আমি চেক করিনি। যাদের ফরম্যাটস নেই, মানে ফাইল ফরম্যাট সাপোর্ট করে না, তারা অবশ্যই অ্যাডোবের সাইটে গিয়ে ফাইল ফরম্যাটস ডাউনলোড করে যদি ইনস্টল করে নেন তাহলে আপনাদের সিস্টেমে সাপোর্ট করবে। সো যেটা বলছিলাম ডিএনজি, সো তখন ওই ডিএনজি কনভার্টারটা আমরা রাখতাম। মানে কি হয়, যেমন দেখুন এখানে কিছু ফাইল আপনি দেখতে পাবেন যেগুলো জেপেগ আছে তো আছে, CR2 ফরম্যাট, এগুলো ক্যামেরা র ভার্সন, র ফরম্যাট। এই ফরম্যাটগুলো আগে ওপেন হতো না, এখন হয়, কারণ এখন ফটোশপ নতুন ভার্সনে সেই ফরম্যাটসগুলো দিয়েই অ্যাপ্লিকেশন লঞ্চ করছে মার্কেটে। সো আপনাদের উচিত ফটোশপ বা লাইট রুম অবশ্যই একবার সিসি ট্রাই করা। অ্যাডোবে ফ্রি 7 দিনের ট্রায়াল আছে, আপনারা ট্রাই করে দেখতেই পারেন। খুব ভালো, খুব ইউজফুল, অনেক ফিচার্স আপনি। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম, এবার যেহেতু আমাদের কাছে ফাইল ফরম্যাটস থাকতো না,
আমরা কি করতাম, ক্যামেরা র ফরম্যাটটা ডাউনলোড করে নিতাম আর ডিএনজিতে এগুলোকে কনভার্ট করে নিতাম। এবার ডিএনজির ইস্যু কি হবে শুনুন। তার আগে বলি ডিএনজির সুবিধে কি। ডিএনজির সুবিধে হচ্ছে অরিজিনাল ফাইল সাইজের থেকেও সাইজটা ছোট করে দেয় এবং অনেক কম মেমোরি কনজিউম করে আপনাকে আউটপুটটা দেয়। কিন্তু কোনো কারণে যদি আপনার সিস্টেম ক্র্যাশ করে, আপনি ডিএনজিতে কাজ করছেন, আপনি কনভার্ট করে নিয়েছেন, যেটা আপনি করবেন না, কারণ যদি আপনি ক্যামেরা র ফরম্যাটে শ্যুট করে থাকেন আর নিউ অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন, আপনার সেটা দরকার পড়বে না। যদি করেন আর কোনো কারণে যদি ক্র্যাশ করে যায়, ডিএনজি কিন্তু রিকভার হয় না। পার্টিকুলার এই কারণটা বাদ দিলে ডিএনজি খুব ভালো। এবার আপনার উপর আপনি ব্যবহার করবেন কি করবেন না। সো ব্যাক টু মাই স্ক্রিন। আচ্ছা, কপি অ্যাজ ডিএনজি, যেটা আমি প্রেফার করি না, আমি আপনাকেও বলবো না করতে। যেটা আমি সবসময় করি, কপি, অলওয়েজ কপি মোডে কাজ করবেন। এখান থেকে আপনি লাইটরুম ক্লাস 1 এখানে আপনি কপি করতেই পারেন, আমার ফোল্ডারটা এখানেই আছে। আচ্ছা, আপনি চাইলে মুভও করিয়ে নিতে পারেন, মানে আপনি হার্ড ড্রাইভে যখন কাজ করছেন আপনি হার্ড ড্রাইভ থেকে নিয়ে আগে ফোল্ডারে কপি করলেন, সেটা আপনাকে এই লাইটরুমই করে দেবে, বা আপনি ম্যানুয়ালিও কপি করে নিতে পারেন। আপনি যখন ক্যামেরার মেমোরি কার্ড ফাঁকা করছেন, আপনি ক্যামেরার মেমোরি কার্ড থেকে নিয়ে আপনি হার্ড ড্রাইভে ম্যানুয়ালিও আগে কপি করে নিতে পারেন, বা মেমোরি কার্ডটাকে ডিরেক্ট আপনি লাইটরুমে রিড করিয়ে ওখান থেকেও কপি করে নিতে পারেন। মুভ আছে আর অ্যাড আছে। অ্যাড করলে কি হয়, এটা আপনার অ্যাড হয়ে যাবে, আপনার থাম্বনেলটা থেকে যাবে যখন আপনি কার্ড রিমুভ করে নেবেন, বাট অরিজিনাল ফাইলসগুলোর জন্য বারবার আপনাকে কার্ড ইনসার্ট করতে হবে। সো আমি বলবো এটা করবেন না, অলওয়েজ গো টু কপি। ঠিক আছে, এটা যা আছে আমি চেক অল করে নিলাম। চেক অল করে আমি করলাম ইম্পোর্ট। আমার ফাইলস ইম্পোর্ট হয়ে গেছে। আচ্ছা, এটা আমি আবার চেক অল করে ফেলেছিলাম, এটাকে সিলেক্ট করে একবার ডিলিট করে দিন। ডিলিট করলে কি হয়, ডিলিট ফ্রম ডিস্ক, যেটা আপনি করবেন না। রিমুভ ফ্রম লাইটরুম, আপনার এখন দরকার নেই, লাইটরুম থেকে সরিয়ে দিতে চাইছেন, সরিয়ে দিন। এবারে এগুলোর দেখুন, আপনি এখন আছেন লাইব্রেরিতে, আগে লাইব্রেরিটা ভালো করে বুঝুন। এরপরে আমরা ডেভেলপ মোডে গিয়েই ছবিগুলোর ওপর ডেভেলপ করব, যেটা আমি দেখাবো নেক্সট ক্লাসে। ক্লাস ছোট ছোট রাখা ভালো, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। এরপরে আপনি চলে যাচ্ছেন লুপ ভিউ, যেটাতে আপনি সিঙ্গেল ইমেজ দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবার আসছে XY, মানে কম্পেয়ার ভিউ। এমন হতে পারে আপনার দুটো ছবি যদি সেম হয়, সেক্ষেত্রে আপনি দুটো ছবির মধ্যে কম্পেয়ার করে নিচ্ছেন, মানে আপনার সিলেক্টেড ফাইল বা মাদার ফাইল এইটা, এর সাথে এই রিলেটেড এটা যদি ভালো হয়। আমি কম্পেয়ার ভিউ থেকে বেরোচ্ছি একবার, আপনি নিলেন এই ফটোটা। ঠিক আছে, এবার চলে যান কম্পেয়ার ভিউতে। এই দুটো মোরলেস সেম। এবার দুটোর মধ্যে আপনি কোনটা রাখবেন, এটা রাখবেন না এটা রাখবেন, এটা হচ্ছে কম্পেয়ার ভিউ। এবার কম্পেয়ার ভিউ আপনি জুম ইন জুম আউট করে দেখে নিতে পারেন যে দুটোর মধ্যে কতটা কি কম্প্যারিজন করে আপনি ফাইল রাখবেন কি রাখবেন না। একটা সিলেক্ট মোড, মানে মেন ফাইল আপনি এটা সিলেক্ট করেছেন আর এটা ক্যান্ডিডেট ফাইল। ঠিক আছে, মানে মেন ফাইল যেটা থাকবে সেটার সাথে আপনি ক্যান্ডিডেটটাকে মিলিয়ে করবেন। এটা খুব ভালো হতো যদি দুটো ছবি সেম হতো। এমন হয় আমরা বারবার মানে কন্টিনিউ শ্যুট করতে থাকি, তো দুটো ছবি পরপর সেম থাকে, তো সেটাকে ভালো করে দেখে নিয়ে একটা ছবি বেছে আরেকটাকে সরিয়ে দেওয়া। ঠিক আছে, আচ্ছা, ইম্পোর্টের মধ্যে আরেকটা ছোট্ট জিনিস যেগুলো হচ্ছে, দেখুন এখানে পেইন্টার A to Z শর্ট ডিরেকশন, মানে A থেকে Z অবধি শর্ট হবে কি Z থেকে A অবধি, এটা ফাইল নামের ওপর ডিপেন্ড করে। সো এখানে দেখাচ্ছে ক্যাপচার টাইম ওয়াইজ, আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। আপনি অ্যাজ এ ফাইল নেম এটাকে সাজাতে পারেন, আপনি ফাইল এক্সটেনশন টাইপ দিয়ে সাজাতে পারেন, মানে প্রথমে র ফরম্যাটগুলো আসবে কি, তারপরে জেপিইগুলো আসবে, যেভাবে যেরকম হয়। আপনি A to Z আছে, আপনি Z to A করুন, তো লাস্ট থেকে আগে আসবে। এইভাবে আপনি জিনিসগুলো করতে পারেন। এটা হলো আমার বেসিক ওভারভিউ অফ লাইব্রেরি। এবার এই ছবিগুলোকে যদি আপনি এডিট করতে চান তখন আপনি যাবেন ডেভেলপে, কিন্তু তার আগে ছোট্ট দুই একটা জিনিস যেগুলো আপনাদের একটু দেখিয়ে নেওয়া ভালো। ওয়েল, এবার আসছি আমি মেটাডেটায়। মেটাডেটা কি, যেগুলো ছবির মধ্যে কি হয়, কিছু ডেটা থাকে যেগুলোর মধ্যে আপনার নাম, আপনি কি ক্যামেরায় ইউজ করেছেন, আপনার কপিরাইট ইনফো, এগুলো সব থাকে। এতে কি হয়, অনেকে ছবি চুরি করে নেয়, সেক্ষেত্রে সেটাকে সেভ করার জন্য বা একটু পাইরেসি আটকানোর জন্য, কিন্তু সেটা হয় না, মেটাডেটা অলওয়েজ চেঞ্জ করা যায়।
এবং আপনি ধরুন কোথাও ফটো সাবমিট করছেন, তখন মেটাডেটা ওরা চেক করে যে কী ক্যামেরায় কী লেন্সে ছবি তুলেছে এবং এর কপিরাইট আছে কি নেই। সো আপনার যদি ফটোগ্রাফি হয় আপনি সেটাকে কপিরাইটে দিতেই পারেন। ধরুন আপনার নাম আব্দুল হতে পারে বা আমির হতে পারে বা অমর হতে পারে। সো কপিরাইট অ্যাট আব্দুল ফটোগ্রাফি কি আমির ফটোগ্রাফি কি আমার ফটোগ্রাফি, এরকম টাইপের আর কি। এবার আমি দেখাচ্ছি মেটাডেটাটা আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন বা মেটাডেটা কিভাবে চেক করবেন। যে কোনো একটা ফাইল সিলেক্ট করুন, দেখুন এখানে মেটাডেটা আছে বাঁদিকে, এটাকে এক্সপ্যান্ড করুন, আপনি ইমেজ নেম পাবেন, কোন ফোল্ডারে, মানে ও ফোল্ডার ওয়াইজ দেখাচ্ছে যে ডেটে ও শ্যুট হয়েছিল অ্যাকচুয়ালি, ফাইল সাইজ, জেপেগ এগুলো দেখিয়ে দিচ্ছে। সো কোন ক্যামেরা মডেলে শ্যুট হয়েছে সেই ক্যামেরা মডেলের সিরিয়াল নাম্বার এগুলো সব থাকে। ক্যামেরায় জিপিএস লোকেশন অন থাকতো তাহলে আপনাকে এখানে জিপিএস লোকেশনও শো করতো। আইএসও স্পিড কী ছিল, ফোকাল লেন্থ কী ছিল, এক্সপোজার প্রোগ্রাম কী ছিল, মানে সবই, ইভেন আপনার কালার লাইট ব্যালেন্স কী ছিল, এখানে সবই আপনাকে দেখিয়ে দেবে। সো আপনি চাইলে এগুলোকে পরে চেঞ্জও করতে পারেন, মানে মেটাডেটা আপনি নতুন করে ইনস্টলও করতে পারেন, আবার যা আছে সেটাতে আপনি ছেড়েও দিতে পারেন। বাকি এগুলোর কিওয়ার্ডিং, কি ফ্রেমিং এগুলো আমাদের জানার বিষয় নয়, এগুলো খুব একটা আমাদের দরকারও পড়ে না, মানে ফটো এডিটিংয়ের ক্ষেত্রে তো নয়, এগুলো হচ্ছে যেটা বললাম ক্যামেরার মধ্যে ফটোর মধ্যে মেটাডেটা ইনস্টলের জন্য এগুলো দরকার হয়। এরপরে আপনি চলে যাচ্ছেন ডেভেলপে, আপনার ইম্পোর্ট হয়ে গেছে, আপনি যে ফটোটা চাইছেন যদি সিলেক্ট করেন আপনি চলে যাচ্ছেন ডেভেলপে। দেখুন ডেভেলপে এসে গেছেন আপনি। এবারে ধরুন এইটাই আমি বলেছিলাম, আমি একটা বেসিক আপনাকে কাজ করে দেখাচ্ছি। এখানে আপনি সব কিছুই পাবেন যেরকম ফটোশপে থাকে। এবারে বেসিকে যান, বেসিক থেকে আপনি বিভিন্ন রকম কালার কারেকশন করতে পারেন, ঠিক আছে, আমি যেটা বলেছিলাম আপনাদেরকে আগে। এখান থেকে বিভিন্ন রকমভাবে আপনারা দেখে নিয়ে সেটা করতে পারেন। এগুলোর ডিটেলস আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে তাহলে আমি যেরকম বলেছিলাম যে আমাদের ফটোশপ আর লাইটরুম পাশাপাশি চলবে, সো আমি তাই করছি। ফটোশপের ফার্স্ট ক্লাস আপলোড হয়েছে, আজকে লাইটরুমের আপলোড করছি, সঙ্গে আমার বিগত 14 বছরের অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই যদি কিছু শিখতে চান তাহলে আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন। থ্যাংক ইউ।